Friends, welcome to my YouTube channel The Web as Education. সো ফ্রেন্ডস, গত দুদিন ধরে কিছু ইন্টারনাল কারণে অসুবিধা থাকার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার এই চ্যানেলে। তো আজকে আমরা একটা যে বিশেষ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিডিপি লাস্ট মিনিট সাজেশন। তোমরা উপরে থাম্বনেলটা দেখেই বুঝে গেছো যে আজকে কিসের নিয়ে আলোচনা হবে। যেহেতু সামনে আমাদের 24শে ডিসেম্বর টেট পরীক্ষা, তাই সিডিপির একটা ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি। এখান থেকে অবশ্যম্ভাবী যে 4 থেকে 5টা প্রশ্ন কমন আসবে। এবং তোমরা যদি আগে আমার প্লেলিস্টে যদি গিয়ে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো, টেট স্পেশাল যে ভিডিওগুলো করা হয়েছে সেখান থেকে তোমরা যদি পড়ে থাকো তাহলে অনেক প্রশ্ন সেখান থেকে তোমরা কমন পাবে। তো ভিডিওটি শুরু করার আগে যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এবং সাথে সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। কী বলছি দেখো, প্রথমেই যেটা টপিক সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। এই দুটি ধারণা সম্পর্কে বলা হয়েছে। এখানে দেখো, বিকাশ, বৃদ্ধি এবং বিকাশ কী বলছে, বলছে বিকাশ এমন একটি প্রক্রিয়া যা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে নিরন্তরভাবে চলতে থাকে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত এটি চলতে থাকবে। তথা কী বলছে, যার মধ্যে গুণগত এবং পরিমাণগত উভয় পরিবর্তন দেখা যায়, অর্থাৎ কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দু ধরনেরই পরিবর্তন দেখা যায়। সেটা হচ্ছে কি বিকাশ। এখানে কিন্তু কী বলছে দেখো, কী দেওয়া রয়েছে, বলছে বৃদ্ধি, কিন্তু কী বলছে বৃদ্ধির ক্ষেত্রে বলছে বৃদ্ধি পরিণামের উপর থেমে যায়, কিন্তু বিকাশ কি আমৃত্যু চলতে থাকে। অর্থাৎ প্রথমে আমরা ডেফিনেশন থেকে কী জানলাম, যে বিকাশ একটা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, অর্থাৎ যার মধ্যে গুণগত এবং পরিমাণগত উভয় পরিবর্তন দেখতে পাওয়া যায়। আর বিকাশ বৃদ্ধি কি, বৃদ্ধি কী বলছে না, একটা নির্দিষ্ট বয়স পরিণামের উপর, অর্থাৎ তার যদি মাংসপেশির যে বৃদ্ধি, তারপরে বলতে পারে তার শারীরিক যে গঠনগত বৃদ্ধি, সেটা হওয়ার পর যথেষ্ট পরিমাণে পরিণামের উপর সে কী হয়, থেমে যায়। কিন্তু বিকাশ কি আমৃত্যুভাবে সে চলতে থাকে, তার সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, নৈতিক বিকাশ, সমস্ত দিকের বিকাশ একইভাবে নিরন্তরভাবে চলতে থাকে, কোনো দিক থেকেই সেটা পিছিয়ে থাকে না। যা কী বলছে, এ বলছে পরিমাণগত পরিবর্তন, আচ্ছা, পরিণামনগত পরিবর্তন, পরিমাণ নয়, পরিণামনগত পরিবর্তন বলতে কী বোঝায় না, উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি এবং আকারের পরিবর্তন, এটা হচ্ছে কি পরিণামনগত। এটা পরিমাণগত যেটা পরিবর্তন সেটা। আর কী বলছে গুণগত পরিবর্তন কী জিনিস না, গুণগত পরিবর্তন বলতে বোঝায় কোনো কার্য করার কৌশল, কার্য করার ক্ষমতা ইত্যাদি, অর্থাৎ কোয়ালিটি এবং কোয়ান্টিটি যে আমরা দুটো টার্ম পেয়েছিলাম, পরিমাণগত এবং গুণগত, সেই দুটোই এখানে রয়েছে। পরিমাণগত বলতে বোঝায় কি, যেমন উচ্চতা বৃদ্ধি, কতটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে, ওজন বৃদ্ধি পেয়েছে, আকারের বৃদ্ধি পেয়েছে, এটাই। আর গুণগত পরিবর্তন বলতে তার কার্য করার কৌশল কতটা, তার ক্ষমতা কী রয়েছে, দক্ষতা কী রয়েছে, সেটা হচ্ছে গুণগত পরিবর্তন। নেক্সট দেখো কী রয়েছে, নিরবিচ্ছিন্ন বলতে কী বোঝায় না, নিরবিচ্ছিন্ন বলতে বোঝায় এটা সামনের দিকে বলছে এগিয়ে চলে, পিছনের দিকে নয়। অর্থাৎ কোনো একটা বিকাশ যদি রয়েছে, ধরো তার মানসিক বিকাশ, ধরো তার 3 বছর বয়সে যে মানসিক বিকাশ ছিল, 5 বছর বয়সে বৃদ্ধি পেলো, সেটা আবার কি 5 বছরের পর 6 বছর যখন পৌঁছাবে সে কি আবার 3 বছরের বিকাশ দিকে যাবে না, তার মানসিক বিকাশ কি সামনের দিকে এগিয়ে চলবে। হতে পারে সেটা কি, যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত হয়, যদি অ্যাক্সিডেন্ট এই ধরনের কিছু যদি ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে শিশু বা ব্যক্তির ক্ষেত্রে কি বিকাশের কিছু হয়তো পার্থক্য দেখা যায়, কিন্তু বিকাশ সর্বদা কি সামনের দিকে এগিয়ে চলে। এটা এখানে বলা হয়েছে নিরবচ্ছিন্ন বিকাশ। এবার কী রয়েছে বিকাশে, বলছে প্রধানত 4টি দিক রয়েছে। কি কি, একটা দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, মানসিক বিকাশ এবং প্রাক্ষ্য বিকাশ। এই 4টা দিক রয়েছে বিকাশের প্রধানত। এখানে দেখো দৈহিক বিকাশ কি বলেছে, দৈহিক বিকাশ বলতে বোঝায় দেহের উচ্চতা বৃদ্ধি, আকার, আকৃতি ইত্যাদির পরিবর্তনকেই বলছে দৈহিক বিকাশ বলা হয়। এবারে দেখো দৈহিক বিকাশের মধ্যে দুটো টার্ম রয়েছে, সেটা হচ্ছে একটা মোটর ডেভেলপমেন্ট, অর্থাৎ দৈহিক বিকাশে কী কী টার্ম রয়েছে দুটো, যে ইহা সাধারণত চলন সম্বন্ধে রয়েছে, অর্থাৎ চলন বিকাশের ক্ষেত্রে দুটো রয়েছে। একটা কি গ্রস মোটর ডেভেলপমেন্ট, আর একটা রয়েছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। তো প্রথমে আমরা দেখো গ্রস মোটর ডেভেলপমেন্ট সম্পর্কে জানবো। গ্রস মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ সামগ্রিক চলন বিকাশ বলতে কী বোঝায়, বলছে এক্ষেত্রে যেসব চলন বিকাশ দেখা যায় সেগুলি হলো কি না, শরীরের বড় পেশির চলন, হাতের পেশির চলন, পায়ের পেশির চলন ইত্যাদি হচ্ছে এগুলো কি গ্রস মোটর ডেভেলপমেন্ট। প্রশ্ন পড়ে সামগ্রিক চলন বিকাশ বলতে কি, নিচের কোনটি বা নিচের কোনটি সামগ্রিক চলন বিকাশের উদাহরণ, এভাবে প্রশ্ন কিন্তু এসেছে আগেরবারও, সেই জন্য এই টার্মগুলো দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমি ডাইরেক্ট অনলাইনের হিসাবে এবং বিশেষভাবে ডিসকাস করছি, ক্লাসটা ম্যারাথন হিসাবে হবে, কোনো রকমে এখানে এমসিকিউ থাকবে না। তাই ভিডিওটি লাইক শেয়ার সকলকে করে দাও, যাতে করে সবাই ভিডিওটা দেখতে পায়।
নেক্সট দেখো কী বলছে, ফাইন মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ সূক্ষ্ম চলন বিকাশ। ইহা কি না, ইহা সাধারণত ছোট ছোট পেশির চলন বিকাশের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ ছোট ছোট চলন বিকাশ হবে, যেমন কি চোখের পেশির চলন, হাতের কবজির চলন, এই ধরনের দেখা যায়। ইংলিশ টার্মটা মুখস্থ রাখবে, ফাইন মোটর ডেভেলপমেন্ট সম্পর্কে এবং গ্রস মোটর ডেভেলপমেন্ট এই দুটোই থাকে। এক্ষেত্রে কী বলেছে দেখো, এক্ষেত্রে আমাদের চলন বিকাশ সামগ্রিক থেকে সূক্ষ্ম চলনের দিকে হয়ে থাকে, অর্থাৎ কি জেনারেল টু স্পেসিফিক, এটা সবসময় টার্মটা মনে রাখবে, এটা যে আমাদের চলন বিকাশ সামগ্রিক থেকে সূক্ষ্ম চলনের দিকে হয়ে থাকে। অর্থাৎ প্রথমে আমরা কি করি, পুরো শরীরটা দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিতে শিখি, তারপরে পুরো শরীরটার উপরে জোর দিয়ে আমরা হাঁটতে শিখি, তারপর আস্তে আস্তে কি আমরা পায়ের উপর শুধুমাত্র ভর দিয়ে টো দিয়ে এইভাবে হাঁটতে থাকি। অর্থাৎ প্রথমে কি সামগ্রিক চলন বিকাশ হয়, তারপরে ধীরে ধীরে কি সূক্ষ্ম চলন বিকাশ ঘটে থাকে। এবার তো কী রয়েছে, বলছে সামগ্রিক চলন দক্ষতাগুলি হলো কী কী, যেমন লাফানো, দৌড়ানো, হামাগুড়ি দিয়ে চলা ইত্যাদি। আর সূক্ষ্ম চলন দক্ষতাগুলি কী কী, যেমন আঙুল দিয়ে কিছু ধরা, অঙ্কন করা, বল ধরা, অর্থাৎ এগুলো কিসের ক্ষেত্রে ঘটে, এগুলো হচ্ছে সূক্ষ্ম চলন দক্ষতা বা ফাইন মোটর ডেভেলপমেন্ট। নেক্সট দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা এরপর পড়বো। প্রথমে কী বলবো, শারীরিক বিকাশটা বললাম, এবার হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশ কী জিনিস না, জ্ঞানমূলক বিকাশ বলতে বোঝায় মানুষের জীবনে মানসিক বিকাশ, অর্থাৎ মানসিক বিকাশটাই হচ্ছে জ্ঞানমূলক বিকাশ। অর্থাৎ কি এখানে ইহা বৌদ্ধিক বিকাশের সাথে যুক্ত, নিশ্চয়ই আইকিউর সাথে যুক্ত হবে, যেমন চিন্তা করা, কল্পনা করতে পারা, রিজনিং করতে পারা, তর্ক করতে পারা, এগুলো কি, এগুলো সবই কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। উদাহরণগুলো পড়তে পারে যে চিন্তা করার নিম্নের কোন দক্ষতা কোন বিকাশের মধ্যে পড়ে, কগনিটিভ ডেভেলপমেন্ট নাকি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, নাকি পড়তে পারে ধরো মোরাল ডেভেলপমেন্ট, নাকি সোশ্যাল ডেভেলপমেন্ট, এভাবে পড়তে পারে। তো এটার মধ্যে কোনটা হবে না, কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে জ্ঞানমূলক বিকাশ। এখানে আমাদের শরীরের মস্তিষ্কের বাম দিকে লজিক্যালভাবে চিন্তা করতে পারে এবং ডান দিকে সৃজনশীল অর্থাৎ ক্রিয়েটিভিটি, প্রশ্ন পড়ে যে ক্রিয়েটিভিটি চিন্তা মানুষের মস্তিষ্কের কোন দিকে থাকে, সেটা ডান দিকে, এবং আমাদের শরীরের বাম দিকে কী থাকে, লজিক্যালভাবে যে চিন্তা করা সেটা হচ্ছে বাম দিকের মস্তিষ্কে দেখা যায়। নেক্সট রয়েছে দেখো সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট। সামাজিক বিকাশ বলতে বোঝায় যেখানে শিশু সমাজের অন্তর্গত থেকে নিয়মকানুন মেনে চলে। তাহলে যেখানে নিয়মকানুন মেনে চলবে, সমাজের মধ্যে থাকবে, বসবাস করবে, সংঘবদ্ধভাবে থাকবে, সামাজিক জীব হিসেবে গড়ে উঠবে একটা শিশু, সেখানে তার কোন দিকটা বিকাশ ঘটে না, সেখানে শিশুর কি নৈতিক বিকাশটা গড়ে ওঠে, অর্থাৎ মরাল ডেভেলপমেন্ট এখানে দেখা যায়। নেক্সট দেখো একটু ভিডিওটা তাড়াতাড়ির মধ্যে পড়ছি এবং তোমাদের সাথে আর ডিসকাস করছি, কারণ যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং ইউটিউবে আপলোড করতে অনেক সময় সমস্যা দেখা যায় নেটওয়ার্কের জন্য, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখবে। ভিডিওটা খুবই উপকৃত, যেহেতু 24 তারিখের ডেট, আজ 19 তারিখ পার হয়ে গেলো, প্রায় কাল 20 তারিখ, তো হাতের সময় কম, একবার ভিডিওটা দেখবে। অ্যান্ড সরি ফর দ্যাট ভিডিওটা আপলোড দেরি করার জন্য, কারণ সময় পাইনি, ইন্টারনাল কিছু পারিবারিক প্রবলেম থাকার জন্য। সো নেক্সট কী রয়েছে দেখো, ইমোশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশ বলতে কী বোঝায় না, আমাদের মনের সুপ্ত ইচ্ছাগুলোকে পরিস্ফুটিত করা, অর্থাৎ ইহা কিসের সাথে সম্পর্কিত, জ্ঞানমূলক বিকাশের সাথে সম্পর্কিত, অর্থাৎ রাগ, ভয়, ঘৃণা, কারোর সাথে কোনো অজুহাতে কিছু করার, সেটা হচ্ছে কি ইমোশনাল ডেভেলপমেন্ট বা প্রাক্ষবিক বিকাশের মধ্যে পড়ে। এবার দেখো গ্রোথ এবং ডেভেলপমেন্টের একদম ডিটেলস কিছু রয়েছে বৈশিষ্ট্য এবং কি কি গুণ দেখা যায় এখানে। বৃদ্ধি দেখো প্রথমে কী রয়েছে, বৃদ্ধি। বৃদ্ধি হচ্ছে কি বিকাশের একটি ছোট্ট ক্ষেত্র, অর্থাৎ এটা যদি বৃদ্ধি হয় তাহলে বিকাশ হবে কি একটা বড় ক্ষেত্র। এটা হচ্ছে বৃদ্ধি এবং এটা হচ্ছে বিকাশ, অর্থাৎ এই দুটোর মধ্যে কি বৃদ্ধি হচ্ছে তাহলে কি একটা ছোট্ট টার্ম, আর বিকাশ হচ্ছে একটু ব্রড। দেখো এখানে কী রয়েছে, বলছে পরিণমনও বিকাশের একটা ক্ষেত্র, তাহলে পরিণমনও কিন্তু বিকাশের থেকে ছোট, তাহলে সব থেকে বড়ো কি বিকাশ। তাহলে প্রথম বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি একটা নির্দিষ্ট সময়ের পর যখন থেমে যাচ্ছে সেটা তার মধ্যে কি পরিণমন দেখা দেয়, এবং শেষ পর্যন্ত সেটা কি সারা জীবনব্যাপী যেটা ঘটতে থাকে আমৃত্যু পর্যন্ত, অর্থাৎ বুম টু টুম যাকে বলা হয়, অর্থাৎ হিন্দিতে বলা হয় কব্র, জন্ম থেকে কব্র পর্যন্ত, সেই জিনিসটাই হচ্ছে কি এখানে বিকাশ। পরিণমন বলছে বংশগত এর সাথে সম্পর্কিত, পরিণমন কি বংশগতির সাথে সম্পর্কিত, পরিণমন বৃহৎভাবে বংশগতির সাথে যুক্ত। দেখো বিকাশে পরিমাণগত পরিবর্তন দেখা যায়, বৃদ্ধিতে কিন্তু কি গঠনগত এবং পরিমাণগত পরিবর্তন দেখা, সরি এটা বৃদ্ধি হবে, বৃদ্ধিতে পরিমাণগত পরিবর্তন দেখা যায় এবং বিকাশে কি দেখা যায়, বিকাশে গঠনগত এবং পরিমাণগত উভয় পরিবর্তন দেখা যায়। বৃদ্ধি সাধারণত শারীরিক পরিবর্তনের সীমাবদ্ধ, ঠিক তো।
এবং বৃদ্ধিকে সঠিকভাবে মাপা যায়, অর্থাৎ ইয়া ন্যারো ডোমেন। তাহলে বৃদ্ধিকে কি সঠিকভাবে মাপাও যায়। এবার কী হয়েছে দেখো, বৃদ্ধি একটা নির্দিষ্ট সময়ের পর কী হয়ে যায়, থেমে যায়। তার মানে বিকাশ সম্পর্কেও জানলাম এবং বৃদ্ধি সম্পর্কেও। এখান থেকে একটা পড়ে পার্থক্য কিংবা হয়তো সবথেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি যে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্যের দ্বারা কি কি রয়েছে। এখানে দেখো কি বলছে, দেখো বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এখান থেকে বলছে কি, এক নম্বর কী বলছে, বলছে বৃদ্ধি বলতে বোঝায় দেহের শারীরিক পরিবর্তন, একদম ঠিক, আমরা আগে জানলাম এটা। আর বিকাশ বলতে বোঝায় কি, মানুষের শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক, প্রক্ষোভিক, সামাজিক ইত্যাদির পরিবর্তন। বৃদ্ধি একটা নির্দিষ্ট সময়ের পর কী হয়, থেমে যায়। বিকাশ জন্ম থেকে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত চলতে থাকে। 3 নম্বর কি, বৃদ্ধি পরিমাপযোগ্য, ঠিক, ওজন বৃদ্ধি, উচ্চতা বৃদ্ধি, এটা তো পরিমাপ করতে পারা যায়, কিন্তু বিকাশ শুধুমাত্র কি পর্যবেক্ষণযোগ্য, অর্থাৎ দেখে বোঝে যে তার কতটা বিকাশ হয়েছে। এটা কি পরিমাপ করতে পারা যায় যে না তার এত কেজি বিকাশ ঘটলো? অবশ্যই নয়, অসম্ভব। এবার দেখো কী রয়েছে, এবারে রয়েছে বিকাশের স্টেজগুলো, অর্থাৎ স্টেজ অফ ডেভেলপমেন্ট। বলছে এখান থেকে কিন্তু 1 থেকে 2টা প্রশ্ন তোমরা প্রিভিয়াসের ঘেটে দেখে নেবে, এবং আগেও আমি ডিসকাস করেছি এই ক্লাসটা, কিন্তু এখানে আমি ম্যারাথন ক্লাস করছি বলে ওগুলোও কিছুগুলো ইনক্লুড করতে হয়েছে। তোমরা এখান থেকে দেখে নেবে যে 1 থেকে 2টা প্রশ্ন প্রত্যেক টিচিং এক্সাম পরীক্ষাতে এগুলো এসেছে। তো দেখো কী রয়েছে, বলছে বিকাশের সাধারণত বলছে 4টি স্তর লক্ষ্য করা যায়। কি কি? একটা রয়েছে শৈশবকাল, যেটা কি বলে ইনফ্যান্সি স্টেজ। দেখো এর কি বৈশিষ্ট্য রয়েছে, বলছে এর বয়সকাল হচ্ছে জন্ম থেকে 2 বছর পর্যন্ত, এটা একটা পড়ে। এখানে কি শিশু জ্ঞানেন্দ্রের দ্বারা শিখে, অর্থাৎ সেন্সিটিভ পিরিয়ড এখানে বলা হয়। কোন কালটাকে? শৈশবকাল। প্রশ্ন পড়ে শিশু জ্ঞানেন্দ্রের মাধ্যমে শেখে কোন কালে বা কোন সময়ে? বয়স বললে 0 থেকে 2 বছর, সময়কাল বললে শৈশবকাল। বলছে সামগ্রিক চলন দক্ষতাগুলি লক্ষ্য করা যায়। আমরা আগে জানলাম কি, যে একটা শিশু যখন ছোটো থাকে সে সমগ্র শরীরের বল দিয়ে বা সমগ্র শরীরটাকে সে কাজে লাগে কি করে, তার চলন দক্ষতার বিকাশ ঘটায়। অনেক ঠান্ডা পড়ে গেছে, তাই একটু শরীরটা ঠিক নেই। কি বলছে, সামগ্রিক চলন দক্ষতাগুলি হলো লক্ষ্য করা যায় এখানে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সেন্সিটিভ পিরিয়ড। তাহলে সেন্সিটিভ পিরিয়ড কোন কালটাকে বলা হয় না, শৈশবকালকে, যেটা 0 থেকে 2 বছর হয়। এখানে শিশুর সামগ্রিক বিকাশ, মানসিক বিকাশ দ্রুত ঘটে। প্রশ্ন পড়ে কোন সময়কালে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ দ্রুত ঘটে, না সেটা হচ্ছে শৈশবকালে বা ইনফ্যান্সি স্টেজ বা 0 থেকে 2 বছর সময়কালে। নেক্সট রয়েছে 2 নম্বর, সেটা হচ্ছে পূর্ব বাল্যকাল, যেটা বলা হয় ইংরেজিতে আর্লি চাইল্ডহুড। দেখো এর সময়সীমা কত, এর সময়সীমা হচ্ছে 2 থেকে 6 বছর। এটা কি বলা হয়, টয় এজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সিটের প্রিভিয়াসের কোয়েশ্চেন এবং আদার্স যে টেট এক্সামগুলো হয়েছে বিভিন্ন রাজ্যে সেখানেও কিন্তু এটা এসেছে। এখানে কি বলা হয়, টয় এজ বলা হয়। এখানে শিশুর ভাষার বিকাশ খুব দ্রুত ঘটে। কি ঘটে? শিশুর ভাষার বিকাশ খুব দ্রুত ঘটে, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। যে কোনো বলছে ক্ষেত্রে নকল করতে শিখতে চায় কি এই স্তরে, অর্থাৎ এখানে শিশু কি যে কোনো বিষয়ে সে নকল করে শিখতে চায়। কাদের কাছ থেকে? নিশ্চয়ই পরিবারের বড়োদের কাছ থেকে, দাদা, ভাই, বোন, বাবা, মা, এইসবের কাছ থেকে। শারীরিক বিকাশ দ্রুত ঘটে শৈশবকালের পর এই পর্যায়ে এসে, অর্থাৎ শারীরিক বিকাশ ঘটে, দ্রুতই ঘটে, কিন্তু প্রথমে কিন্তু শৈশবকাল রয়েছে, তারপরে যদি বলা হয় তাহলে কিন্তু হবে পূর্ব বাল্যকাল, যেটা 2 থেকে 6 বছর। নেক্সট দেখো কি রয়েছে, উত্তর বাল্যকাল, যেটা বলে লেটার চাইল্ডহুড। এর সময়সীমা কত, না এর সময়সীমা হচ্ছে 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত। এটা গ্যাং এজ নামে পরিচিত। প্রশ্ন পড়ে যে গ্যাং এজ বলতে কি বোঝায়, বা গ্যাং এজের সময়কাল কত, বা গ্যাং এজ কোন বিকাশের কোন স্তরে দেখা যায়, না উত্তর বাল্যকাল, যেটা লেটার চাইল্ডহুড, যেটা 6 থেকে 12 বছর বয়সে দেখা যায়। গ্যাং এজ বলতে কী বোঝায়, যে দলের সাথে থাকতে ভালোবাসে শিশুরা, অর্থাৎ সংঘবদ্ধভাবে বন্ধু বান্ধবের সাথে থাকতে চায়। ইয়া কি বলছে, না ইয়া এলিমেন্টারি স্কুল স্টেজ বলা হয়। এটা মনে হচ্ছে ত্রিপুরা টেট না হরিয়ানা টেট, এখানে কিন্তু এই কোশ্চেন এসেছে, তাই আমি এটা ইনক্লুড করলাম। যেটা হচ্ছে এলিমেন্টারি স্কুল এজ বলা হয় কোন সময়কালকে বা কোন কালকে, সময়কালটা পারা যায় কিন্তু বয়সটা তোমাদের খেয়াল রাখতে হবে, 6 থেকে 12 বছর, অর্থাৎ উত্তর বাল্যকাল হবে নিশ্চয়ই। এই পর্যায়ে কী হয়, না এই পর্যায়ে দীর্ঘ সময় ধরে বন্ধুত্ব করতে দেখা যায়, ঠিক। শারীরিক বিকাশ কি ধীরগতি হয়ে যায় এখানে এসে। চলন দক্ষতা দ্রুত ঘটে, কিন্তু ইয়া হচ্ছে মূর্ত সক্রিয় স্তর। পেঁয়াজের মধ্যে বলেছে তো মূর্ত সক্রিয় স্তর, 3 নম্বর যে পর্যায়টা সেটা হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর। নেক্সট দেখো কি বলছে, কৈশোরকাল, অর্থাৎ বিকাশের শেষ যে পর্যায়টা, যেটা কৈশোরকাল, যেটা অ্যাডোলেসেন্ট স্টেজ।
এই স্তরের সময়কাল হচ্ছে 12 থেকে 18 বছর, এবং WHO এর মতে হচ্ছে 10 থেকে 19 বছর হচ্ছে এই পর্যায়টা, 10 থেকে 19 বছর, খেয়াল রাখবে। ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়। ট্রানজিশনাল পিরিয়ড বলতে কেন বোঝে না, এখানে শিশু কি, যে শিশুর যে শৈশবকাল, যে বাল্যকাল রয়েছে, সে কিন্তু কৈশোরকালের পর্যায়ে আসার পরে কি সে একটা প্রাপ্তবয়স্ক মানুষের পরিণত হয়, এবং সে কী হয়, সে সমাজে মর্যাদা পায়, তাকে সমাজ স্বীকৃতি দেওয়া হয়। এটা কে বলেছে? কোয়েলবার্গ আমাদের বলেছে নৈতিক বিকাশের স্তরে। তোমরা যদি ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই কোয়েলবার্গ, ভাইগটস্কি, পিয়াজে সব ডিটেলসভাবে আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে আমার প্লেলিস্টে গিয়ে এই চ্যানেলের। এটা কি বলে? স্বর্ণময় কাল বলা হয়, অর্থাৎ গোল্ডেন পিরিয়ড। কি বলা হয়? গোল্ডেন পিরিয়ড। জিপি খেয়াল রাখবে, গোল্ডেন পিরিয়ড বলা হয় এই কালটাকে। কোন কালটাকে? কৈশোর কাল, অ্যাডোলেসেন্স পিরিয়ডটাকে। দলের মধ্যে নেতৃত্ব দক্ষতা লক্ষ্য করা যায়। এখানে এসে শিশু নিজেকে প্রশ্ন করে যে হু এম আই, অর্থাৎ আমি কে। সে সমাজে পরিচিত হতে চায় যে আমি কে, আমার কাজ কি, আমি সমাজে কী হিসাবে বাঁচতে চাই, আমি কি করলে সমাজ আমাকে স্বীকৃতি দেবে, আমি কোন কাজটা ভালো কোনটা খারাপ, সেই দিকটা সে এখানে খুঁজে বেড়ানোর চেষ্টা করে। নেক্সট দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে বিকাশের সূত্র। বিকাশের সূত্রে কী রয়েছে না, বিকাশ বলতে বোঝায় বংশগতি গুণিত পরিবেশ। অর্থাৎ এখানে বিকাশের ক্ষেত্রে কোনো দিন বংশগতি যোগ পরিবেশ কোনো দিন হবে না। এখানে বংশগতি গুণিত পরিবেশ, অর্থাৎ একে অপরের সম্পূরকভাবে বা পরিপূরকভাবে রয়েছে। বিকাশের ক্ষেত্রে দুটোরই ভূমিকা সমান। অর্থাৎ কি না, এখানে বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ দুটি সমানভাবে ভূমিকা পালন করে। এখানে দেখা যায় বংশগতি স্থির, কিন্তু পরিবেশ কি সবসময় পরিবর্তনশীল। যেমন আমরা এখানে বিকাশের ক্ষেত্রে দুটি টার্মও দেখতে পাচ্ছি। তার আগে আমি একটু ডিসকাস করি যে দেখবে বংশগতিগত একটা শিশু হয়তো সে কোনো গরিব পরিবার থেকে এসছে, শিশুটি বুদ্ধিমান কম, কিন্তু তাকে যদি একটা নির্দিষ্ট পরিবেশে, তাকে যদি ভালো একটা সমাজের মধ্যে রেখে দেওয়া হয় যেখানে শিক্ষা উন্নত, তাহলে দেখবে সেই শিশুটি অবশ্যই শিক্ষার দিক থেকে সেই পরিবেশের সাথে মানিয়ে নিয়ে সে কী করবে, সে খুবই উন্নত একটা পর্যায়ে পৌঁছাবে। অর্থাৎ শুধুমাত্র যে বংশগতি, যে কোনো একটা শিশু তার বাবা মা হয়তো কোনো টিচার কি কোনো প্রফেশনাল চাকরি করে এবং শিশুটি সেটি হবে, এমন কোনো বিষয় নয়। সেখানে কিন্তু তার সঠিক পরিবেশটাও দরকার। অর্থাৎ আমরা বলতেই পারি কথা যে বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ দুটি সমানভাবে ভূমিকা পালন করে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বললাম, তোমাদেরকে মনে রাখবে। এবার দেখো এই দুটো টার্ম, এটা এটা তোমরা প্রিভিয়াস ইয়ার আগের বার দেখে নেবে, প্রশ্নটা না এসে থাকে তো আমাকে বলবে। একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল, একটা হচ্ছে সেফালোকয়েডাল বা কেফালোকয়েডাল। কী জিনিস প্রক্সিমোডিস্টাল? প্রথমে কী বলছে না, ইহা শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে বিকাশ ঘটে। মানে কি? যেমন নাভি থেকে সারা শরীরের দিকে বিকাশ। কি জিনিসটা কি দেওয়া তো রয়েছে, তাহলে কীভাবে প্রশ্ন পড়ে যায় প্রক্সিমোডিস্টাল কি, শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে, এটাই অপশান থাকবে ঠিক, কিন্তু বিষয়টা জানতে হবে। তো বিষয়টা এটাই হচ্ছে, দেখবে একটা শিশু তার কি সারা শরীরের মধ্যে সে আস্তে আস্তে কী করে, সে তার পেট হামাগুড়ি দেয়, যে এই জিনিসগুলো হচ্ছে তার কি শরীরের মধ্যবর্তী পর্যায়ে তার বিকাশটা ঘটছে, এবং ধীরে ধীরে তার কি সে হাতের দিকে, কবজির দিকে, আঙুলের দিকে, সেদিকে তার কি বিকাশটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তার যে কেন্দ্রের দিক থেকে সে কী করছে, বাইরের দিকে বিকাশটা আস্তে আস্তে ঘটছে। এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। আর সেফালোকয়েডাল বা কেফালোকয়েডাল কি না, ইহা সাধারণত অগ্র থেকে পশ্চাৎ দিকে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাকে বলে। অর্থাৎ আমরা দেখবে একটা শিশু যখন 4 মাস হয়ে যায় তখন সে কী করে, সে তার মাথাটা আস্তে আস্তে কী করতে শেখে, সোজা করতে শেখে। ঠিক 6 মাস হবে, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস, 1 বছর পার হওয়ার পরে আস্তে আস্তে সে পাটাকে, কোমরটাকে এভাবে সে কি ভারসাম্য রক্ষা করতে শিখবে, এবং পরে পরে সে কি হাঁটতে শুরু করবে। প্রথমে কি একটা শিশু জন্মের পরে কি হাঁটতে শুরু করে না, তার সে শরীরের উপর দিকটা সে প্রথমে কন্ট্রোল করতে শেখে, অর্থাৎ ভারসাম্য রক্ষা করতে শেখে। অর্থাৎ এক্ষেত্রে কী বলা রয়েছে যে মাথা থেকে পায়ের দিকে বিকাশ ঘটে। অর্থাৎ কি হেড টু টো, এটা কি বলা হয়, হেড টু টো, হেড টু টো। নেক্সট দেখো কী রয়েছে একটা ব্যক্তিগত বিভিন্নতা বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। কী জিনিস না, ব্যক্তিগত বিভিন্নতা বলতে বোঝায় পৃথিবীতে যত রকমের জীব রয়েছে সকলের মধ্যে একের ওপরে কিছু না কিছু পার্থক্য অবশ্যই রয়েছে। সেটা যদি কোনো মায়ের যমজ সন্তানও হয় তাদের ক্ষেত্রেও এটাই ঘটে। অর্থাৎ আমরা কোনোদিনই বলতে পারবো না যে আমার মতো কেউ একজন পৃথিবীতে আছে, তাহলে তো একটা বিশাল ব্যাপার, কেউ কি রয়েছে অমনি না। সবার মধ্যে কিছু না কিছু বিকাশের ক্ষেত্রে, তার মানসিক, প্রাকৃতিক যে কোনো দিক থেকে শারীরিক গঠন তো বটেই, যমজের ক্ষেত্রে যদিও দেখা যায়, কিন্তু আদার্স যে বিকাশের বিভিন্ন দিকগুলো রয়েছে সেখানে কিন্তু কিছু না কিছু পার্থক্য দেখা যায়, এবং এটাই হচ্ছে ব্যক্তিগত বিভিন্নতা। এক্ষেত্রে একটা প্রশ্ন পড়ে ব্যক্তিগত বিভিন্নতা থেকে, যে এখানে কিন্তু শিক্ষককে কি সব কিছু, যেমন তাদের কি দেহের উচ্চতা, আকার, ওজন, এটা তো বললাম,
এখানে ব্যক্তিগত বিভিন্ন ক্ষেত্রে শিক্ষককে একটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ব্যক্তিগত বিভিন্নতা অনুযায়ী শিক্ষককে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া উচিত, অর্থাৎ সমকক্ষে সবাইকে রাখা ঠিক, কিন্তু সাথে সাথে কার কী ত্রুটি কার কী দুর্বলতা রয়েছে সে অনুযায়ী তাকে প্ল্যানিং করে পরিকল্পনা করে পাঠ্যক্রম তৈরি করে পাঠ্যসূচি নির্বাচন করে তাকে সেই হিসাবে শিক্ষা দিতে হবে এবং সমভাবেই সবাইকে শিক্ষা দিতে হবে এবং সকলকেই একসাথে নিয়ে এগিয়ে চলতে হবে। এটা হচ্ছে শিক্ষকের দায়িত্ব। ব্যক্তিগত বিভিন্নতা দেখো, বিভিন্ন যে মূল রূপগুলো কী কী রয়েছে, একটা ইন্টেলিজেন্স বুদ্ধিগত পার্থক্য রয়েছে, ইন্টারেস্ট রুচি অবশ্যই রয়েছে, ভ্যালুস মূল্য অবশ্যই রয়েছে, অ্যাপটিটিউড প্রবণতা অবশ্যই রয়েছে এবং পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব। তাহলে এই ব্যক্তিগত বিভিন্নতা শিক্ষককে প্রয়োগ করা দরকার, অর্থাৎ তাদের দলগতভাবে ভাগ করে শিক্ষা দেওয়া উচিত, কিন্তু এই নয় যে তাদের মধ্যে মধ্যে কি পক্ষপাতিত্ব করা অবশ্যই চলবে না। একটা কোনো দুর্বল বা হয়তো অ্যাবনর্মাল ডিসেবল কোনো ছাত্র রয়েছে তাকে কোনোদিন কি আলাদাভাবে করা চলবে না, কিন্তু তার যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো শিক্ষককে লক্ষ্য রাখতে হবে এবং সেভাবেই তাকে কি শিক্ষা দিতে হবে। কি বলেছে দেখো এখানে একটা বিষয়, যে এখানে শিক্ষক হোমোজিনিয়াস নয়, অর্থাৎ হোমো বলতে কি সমান, অর্থাৎ সমানভাবে নয়, যেন হেট্রোজিনিয়াস, অর্থাৎ তাদেরকে কি আলাদা আলাদাভাবে পার্থক্য করে নিখুঁতভাবে যেমন দেখে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালভাবে দেখা, সেটা হচ্ছে হেট্রোজিনিয়াস, অর্থাৎ ইন্ডিভিজুয়ালভাবে এক এক করে এভাবে তাদেরকে যেন দেখে। এটা হচ্ছে শিক্ষকের মূল দায়িত্ব। অর্থাৎ কোনো একটা শিশু বা শিক্ষার্থী ভালো পারছে তার মতো সবাইকে ভেবে নিয়ে তাকে তার মতোভাবে শিক্ষা দেওয়া এবং সেই বাকি শিক্ষার্থীগুলো সেই বিষয় উপলব্ধ করতে পারছে কি না, অ্যাডাপ্ট করতে পারছে কি না, সেভাবে কিন্তু শিক্ষা দেওয়া চলবে না। এবার হচ্ছে মোটিভেশন, একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মোটিভেশন বা প্রেরণা। প্রেরণা বা প্রেরণা কী জিনিস না, প্রেরণা হলো এমন একটি প্রক্রিয়া যার লক্ষ্য কি নির্দেশিত আচরণের দিক নির্দেশ, অধ্যবসায় এবং প্রাণশক্তিকে প্রভাবিত করে। অর্থাৎ কি, যে আমরা দেখো প্রেরণা ছাড়া কোনো কিছুই কি সম্ভব না, প্রেরণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অর্থাৎ আমাদের মধ্যে প্রেরণার তাগিদ যদি না থাকে তাহলে আমরা কোনোদিনই এই যে ক্লাস করতে আসছি, কি তোমাদেরকে শিখাচ্ছি, কি তোমরা শুনছো, কি ক্লাসটা করছো, এটা কোনোদিনই সম্ভব নয়। তোমাদের প্রেরণা কী রয়েছে যে আমাদেরকে টেট পাস করতে হবে, আমার কি টার্গেট বা প্রেরণা রয়েছে যে না, দুটো ক্লাস প্রোভাইড করে যদি শিক্ষার্থীরা বা যারা দেখছে ভিডিওটা তারা যদি উপকার হয় তাহলে সেটাই কি আমার আনন্দ, অর্থাৎ এটা আমার প্রেরণা। কিন্তু এটার মধ্যে কি এর মধ্যেও ভাগ রয়েছে, সেই ভাগটাই আমরা এখানে আলোচনা করব। দেখো কি রয়েছে, প্রথমে অভ্যন্তরীণ প্রেরণা। কি অভ্যন্তরীণ প্রেরণা অর্থাৎ ইন্ট্রিনজিক মোটিভেশন বা ইন্টারনাল মোটিভেশনও বলতে পারো। অভ্যন্তরীণ প্রেরণা বলতে বোঝায় ব্যক্তির মধ্যে কোনো কিছু করার জন্য সে নিজ থেকে সেটাতে মনোযোগ দিয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে তাকে কেউ জোরপূর্বক কোনো কাজ করতে বাধ্য করে না। মানে কি, যেমন দেখো তোমরা এই যে হয়তো ঠিক আছে পরীক্ষাটা পাস করে বলে এটা হচ্ছে এক্সটার্নাল, কিন্তু আমি যে তোমাদেরকে দেখো নিজের থেকে আমার তো কোনো উপকার সেরকম হবে না, কিন্তু আমার কি নিজের মনের তাগিদের থেকে আমি যে আনন্দ পাবো সেটার জন্য আমি এটা করছি, তাহলে আনন্দটাও কি একটা কিন্তু ইন্টারনালি বলা হয়। যেমন কি এক্ষেত্রে শরীরের যেমন ক্ষুধা অর্থাৎ খিদে পাওয়া, এক্ষেত্রে কি কেউ কি বাইরে থেকে কেউ কি বলে যে তুমি খাও কি কিছু, এখানে কি আমাদের নিজের থেকে যখনই খিদা লাগে বা ক্ষুধা লাগে তখনই আমরা কি খাবার খাওয়ার চেষ্টা করি, অর্থাৎ এটা ইন্টারনাল, কেউ আমাকে বাইরে থেকে ফোর্স করছে না, সেটা হচ্ছে ইন্টারনাল কি মোটিভেশন বা ইন্ট্রিনসিক মোটিভেশন। অর্থাৎ ব্যক্তিকে কেউ বাইরে থেকে বলে না যে তোমার ক্ষুধা লেগেছে তুমি খাবার খাও, এখানে ব্যক্তিরা ক্ষুধা লাগলে সে নিজের থেকেই কি খাবার খায় বা খাবার খাওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে ইন্টারনাল মোটিভেশন। এখান থেকে প্রশ্ন পড়েছে যে ইন্ট্রিনজিক বা ইন্টারনাল মোটিভেশন কী জিনিস, হয়তো বলে দেবে এবং উদাহরণ করে দেওয়া দেবে, এটার মধ্যে কোনটি হবে বা কোনটি হবে না। দেখো পড়েছে আগের কোয়েশ্চেন, তোমরা ঘেঁটে দেখো, অবশ্যই তোমরা ঘেঁটে থাকবে, ওখান থেকে পড়েছে প্রশ্ন। এবার কী রয়েছে দেখো, সেটা রয়েছে বলছে এক্সটার্নাল মোটিভেশন, অর্থাৎ এই এক্সট্রিনজিক মোটিভেশন যা বাহ্যিক প্রেরণা বলা হয়। বলছি বাহ্যিক প্রেরণার ক্ষেত্রে ব্যক্তিকে কোনো কিছু করতে গেলে বাইরে থেকে কিছু দিতে হয় বলতে কী বোঝায়, যেমন দেখো শিশুদেরকে অনেক সময় আমরা বলে থাকি কি যে তুমি যদি আমার কাছে 2 ঘন্টা পড়াশোনা করো তাহলে তোমাকে আমি 5টা চকলেট দেবো বা দেওয়া হবে। এক্ষেত্রে কী হলো যে শিশুটি কিসের তাগিদে বসলো বলো তো, শিশুটি নিজের থেকে বসেনি, তাকে ওই যে লোভ দেখানো হয়েছে যে তোমাকে 5টা চকলেট দেবো তুমি 2 ঘন্টা আমার সাথে পড়তে বসো। তাহলে ক্ষেত্রে কি এই যে চকলেটটা, এই চকলেটটা হচ্ছে কি এটা বাইরের থেকে একটা প্রেরণা দেওয়া হচ্ছে যে শিশুটি চকলেটের আশায় সে পড়াশোনা করতে চাইছে, কতক্ষণ না 2 ঘন্টা। অর্থাৎ এক্ষেত্রে শিশুর নিজের ইচ্ছায় 2 ঘন্টা পড়াশোনা করার মন নেই, সে শুধুমাত্র সেই 5টা চকলেট পাওয়ার আশায় পড়তে বসেছে। এক্ষেত্রে একজন শিক্ষকের উচিত না একজন শিক্ষকের উচিত
যে শিক্ষার্থীদের অভ্যন্তরীণ পেশনার প্রতি উদ্ভাবনী করা, অর্থাৎ সবসময় যে এক্সচেঞ্জিভ অর্থাৎ কিছু দিয়ে কিছু উপহার কিছু হয়তো গিফট দিয়ে শিশুকে যে তাকে করা যে কোনো শিক্ষার প্রতি তাকে মনোনিবেশ করা সেটাও সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে বিশেষ করে ছোট শিশুদের এই জিনিসগুলো দেওয়া দরকার এবং তাকে তার সাথে সাথে বাহ্যিক প্রেরণার দিকেও তাকে অগ্রসর করানো দরকার, যাতে করে পরবর্তী ক্ষেত্রে সে শিশু যখন বড় হয় তখন যেন প্রত্যেক ক্ষেত্রে তাকে কোনো সবসময় বাহ্যিক প্রেরণার দিকে ঠেলে দিয়ে তাকে কোনো কিছুতে উদ্বুদ্ধ শিক্ষার ক্ষেত্রে করাটা উচিত নয়। তাহলে ইন্টারনাল মোটিভেশন খুবই গুরুত্বপূর্ণ বা ইন্ট্রিনসিক মোটিভেশন গুরুত্বপূর্ণ, কিন্তু সাথে সাথে এক্সটেনসিভ মোটিভেশনটাও দরকার। এবং আমাদের পরবর্তী যদি মানুষ হিসেবে তৈরি হতে তাহলে আমাদের কোনটা দরকার? তা আমাদের সবসময় সবসময় কি ইন্ট্রিনসিক মোটিভেশনটাই দরকার, এক্সটেনসিভ মোটিভেশনটা দরকার নয়। দেখো কি বলছে আইকিউ। এবারে একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আইকিউ। আইকিউ এর ভিত্তিতে মানুষের শ্রেণীবিভাগ। বলছি আইকিউ এর পুরো অর্থ কি? ইন্টেলিজেন্স কোশিয়েন্ট। প্রশ্ন পড়ে ইন্টেলিজেন্স কোশিয়েন্ট বা আইকিউর ফুল ফর্ম কী, তাই এই প্রশ্নগুলো নাম বানানগুলো দেখবে, টার্মগুলো ইন্টেলিজেন্স কোশ্চেন বানানটা কি, কারণ উল্টো পাল্টা বানান দেওয়া থাকবে এবং সেটার মধ্যে তোমাকে চুজ করতে হবে সঠিকটা, সেক্ষেত্রে তোমাকে বানানটাও খুবই গুরুত্বপূর্ণ দরকার। অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন একজন জার্মান জন্মতাত্ত্বিক পদার্থবিদ এবং বিজ্ঞানের দার্শনিক, যার আনুমানিক আইকিউ স্কোর প্রায় কত ছিল? 160 পয়েন্ট। তাহলে এক্ষেত্রে কী বোঝা যায়? আইকিউ তার অনেক বেশি ছিল। দেখো স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স যে স্কেলটা, সেটাতে কিছুগুলো টার্ম রয়েছে, এখান থেকে একটাকে দুটো পড়ে। যেমন জিনিয়াসদের কত থাকে আইকিউ? 140+, যেটা গিফটেড চাইল্ড বলা হয়, এই টার্মটা পড়ে। প্রতিভাবান শিশুদের আইকিউ কত? 140+। ভেরি সুপিরিয়ার সেটা 120 থেকে 139। সুপিরিয়ার সেটা 110 থেকে 119। এটা কিন্তু ইংরেজি টার্মগুলোই বেশি থাকে। অ্যাভারেজ গড়ের কত? 90 থেকে 109, এটাই সাধারণত দেখা যায়। ডাল জড়বুদ্ধিতে কত? 80 থেকে 89। এটা কে দিয়েছে? স্ট্যানফোর্ড বিনে। উল্লেখ করা থাকবে যে স্ট্যানফোর্ড বিনের অনুযায়ী গিফটেড বা প্রতিভাবান শিশুর আইকিউ কত হতে পারে বা কত, এভাবে দেওয়া থাকে। নেক্সট কী রয়েছে? বর্ডার লাইন ডেফিসিয়েন্সিদের কত? 70 থেকে 79। মরণদের কত? 50 থেকে 69। ইম্বিসাইলদের কত? 20 থেকে 49। এবং ইডিয়ট অর্থাৎ একদমই বোকা, তাদের কত? 20-র নিচে থাকে। এটা সাধারণত দেখা যায় না, যাদের হয়তো কি তাদের মানসিক কোনো ব্যাঘাত ঘটেছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায়। অর্থাৎ সে পশুর মতো আচরণ, পশুও ভালো আচরণ করে, তার থেকেও হয়তো খারাপ, সাধারণত দেখা যায় না। এবার কী রয়েছে? ইন্টেলিজেন্স শব্দটির উৎপত্তি কী? ল্যাতিন শব্দ ইন্টেলিগিয়ার থেকে, যার অর্থ বোঝা, অর্থাৎ টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বোঝা। বুদ্ধিমত্তা বংশগতির দ্বারা বেশি প্রভাবিত হয়, অর্থাৎ এখানে ইন্টেলিজেন্স বা বুদ্ধিটা কি, বুদ্ধিমত্তা কিসের দ্বারা বেশি প্রভাবিত হয়? বংশগতির দ্বারা। কিন্তু কি পরিবেশ দায়িত্ব নয়? না, পরিবেশেরও সমানভাবেই দায়িত্ব রয়েছে, কিন্তু বুদ্ধিমত্তা বিশেষ করে বংশগতির মধ্যেই হয়ে থাকে। দেখো বুদ্ধির বা আইকিউ সূত্রটা কি? MA/CA, অর্থাৎ MA/CA, সরি আমি একটু জিনিসটা মুছে নিয়ে ঠিক করছি। দেখো MA/CA ইন্টু 100। অর্থাৎ MA বলতে কী বোঝায়? না, এখানে MA হচ্ছে ব্যক্তি বা শিশুর মানসিক বয়স এবং CA বলতে বোঝায় ব্যক্তি বা শিশুর শারীরিক বা জৈবিক বয়স। অর্থাৎ MA বলতে মেন্টাল এজ, CA বলতে ক্রোনোলজিক্যাল এজ বা বায়োলজিক্যাল এজ ইন্টু 100, এ হচ্ছে কি বুদ্ধির বা আইকিউর সূত্র। এটা কিন্তু প্রশ্ন পড়ে এবং এর সাথে সাথে যদি কিছু উদাহরণ দেওয়া থাকে, যেমন তার মানসিক বয়স, কোনো শিশু যদি 10 বছর, এই মানসিক মানসিক বয়স রয়েছে ধরো কারো 15 বছর, অর্থাৎ এবং তার জৈবিক বয়স অর্থাৎ সাধারণ বা শারীরিক বয়স 10 বছর এবং মানসিক বয়স 15 বছর, সেক্ষেত্রে তার আইকিউ কত? অর্থাৎ জৈবিক বয়স বলতে কী বোঝায়? যে একটা 10 বছরের শিশু, একটা মানসিক বয়স বলতে কী বোঝায়? যে 15 বছরের শিশুর মতো চিন্তা, কল্পনা, বুদ্ধি প্রয়োগ করতে পারছে, সেক্ষেত্রে তো কী হবে? তার নিশ্চয়ই তার আইকিউটা কি বেশি হবে, কারণ একটা 10 বছরের শিশু যখন 15 বছরের শিশুর মতো ভাবতে পারছে, তখন সেক্ষেত্রে তার আইকিউটা কি বৃদ্ধি অবশ্যই হবে। এখানে দেখো 1905 সালে কী করেছিল? যে প্রথম বুদ্ধিমত্তা পরীক্ষা করেন কে? আলফ্রেড বিনেট এবং থিওডোর সামন। প্রশ্ন পড়েছে 1908 সালে মানসিক বয়সের অর্থাৎ MA এর ধারণা কে দিয়েছিলেন? আলফ্রেড বিনেট 1908 সালে, এটাও প্রশ্ন পড়েছে। নেক্সট কী রয়েছে? 1912 সালে আইকিউ এর ধারণা দেয় কে? উইলিয়াম স্টার্ন। কে? উইলিয়াম স্টার্ন, এটা স্টার্ন হবে, উইলিয়াম স্টার্ন। এবার রয়েছে ইন্টেলিজেন্স এবং ক্রিয়েটিভিটি, অর্থাৎ সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা কী জিনিস, দুটো অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। গবেষকরা দেখেছেন যে সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার মধ্যে সম্পর্কিত কি ইতিবাচক, অর্থাৎ কোনো নেতিবাচক নয়।
টারম্যান 1920-এর দশকে দেখিয়েছিলেন যে উচ্চ আইকিউ অর্থাৎ যারা উচ্চ ক্ষমতা সম্পন্ন যারা বুদ্ধি ব্যক্তিরা স্বভাবতই সৃজনশীল নয়। অর্থাৎ যাদের আইকিউ বেশি তারা কি সৃজনশীল হবে না। তার মানে উচ্চ আইকিউ সহ প্রতিটি শিশুর সৃজনশীল হওয়া উচিত, এটা আবশ্যক নয়। অর্থাৎ যাদের আইকিউ বেশি তারা কি সৃজনশীল হবে না। কিন্তু অপরটা কী রয়েছে দেখো, অপরটা একটা কী রয়েছে যে যারা এখানে দেওয়া নেই, সরি, কিন্তু একটা কী রয়েছে, কিন্তু যদি যারা সৃজনশীল হবে, যারা সৃজনশীল দেখবে হবে তাদের মধ্যে কি, তাদের মধ্যে কিন্তু আইকিউটা অবশ্যই বেশি থাকবে, অবশ্যই আইকিউটা বেশি থাকবে। অর্থাৎ একটা আইকিউ সম্পন্ন শিশু সৃজনশীল হবে এটা সম্ভব নয়, কিন্তু একটা সৃজনশীল শিশুর আইকিউ বেশি থাকবে এটা একদম সম্ভব। এটা 100% ইউনিভার্সাল ট্রুথ, এটা কিন্তু বলা রয়েছে। দেখো এবারে সৃজনশীলতার উপাদান কিছু রয়েছে, অর্থাৎ ক্রিয়েটিভিটির কিছু উপাদান কি কি না, FFOE, এটা খেয়াল রাখে, FFOE এই টার্মটা। এফ সমান কি ফ্লুয়েন্সি অর্থাৎ সাবলীলতা, এফ সমান কি ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তা, ও সমান কি অরিজিনাল অর্থাৎ মৌলিকতা, এবং ই সমান কি ইলাবোরেশন অর্থাৎ উন্নতি সাধন। অর্থাৎ এই চারটার থেকে টার্ম পড়ে যে একটা সৃজনশীল ব্যক্তির বা শিশুর মধ্যে কী কী থাকবে, ফ্লুয়েন্সিলতা, এগুলো সব পজিটিভ টার্ম, এগুলো সব পজিটিভ টার্ম। কী কী থাকবে পজিটিভ টার্ম, কী কী থাকবে না, ফ্লুয়েন্সি থাকবে অর্থাৎ সাবলীলতা থাকবে, ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তা থাকবে, মৌলিকতা থাকবে অর্থাৎ অরিজিনাল, এবং ই ফর ইলাবোরেশন বা উন্নতি সাধন তার মধ্যে এগুলো থাকবে। নেক্সট দেখো, জেফ্রি গিলফোর্ড চিন্তাভাবনাকে দুই ভাগে ভাগ করেছেন। কি কি না, একটা হচ্ছে ডাইভারজেন্ট থিঙ্কিং, একটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং। অর্থাৎ ডাইভারজেন্ট থিঙ্কিং বলতে কি বাংলা টার্মটা অপসারী চিন্তন, এবং কনভার্জেন্ট থিঙ্কিং বলতে অভিসারী চিন্তন। দেখো অপসারী চিন্তন বা ডাইভারজেন্ট থিঙ্কিংয়ের মধ্যে কী রয়েছে না, ওপেন এন্ডেড উত্তর হবে, অর্থাৎ একদম খোলাখুলি প্রশ্ন যেটা হয়, সৃজনশীলতার সাথে সম্পর্কিত। প্রশ্ন পড়ে যে ডাইভারজেন্ট থিঙ্কিং বা অপসারী চিন্তন কিসের সাথে সম্পর্কিত, সৃজনশীলতার সাথে। একাধিক সমাধান সে করতে পারবে, ঠিক তো। অর্থাৎ ডাইভারজেন্ট বলতে কি একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে বিভিন্ন দিকে সে প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি বলা হয় যে আমাদের দেশের নাম ভারতবর্ষ, বা আমার দেশের নাম কি ভারতবর্ষ, এটা এক কথায় প্রকাশ, সেটা হবে কি কনভার্জেন্ট থিঙ্কিং। কিন্তু যদি বলা হয় আমার যে দেশের নাম ভারতবর্ষ হলো কেন, সেটা হচ্ছে ডাইভারজেন্ট থিঙ্কিং। অর্থাৎ সে শিশুকে বিভিন্ন দিক থেকে চিন্তা করে সে তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, এটা হচ্ছে ডাইভারজেন্ট থিঙ্কিং। দেখো কনভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে কী রয়েছে যে কনভার্জেন্ট থিঙ্কিং অর্থাৎ অভিসারী চিন্তন। এখানে কি ক্লোজ এন্ডেড কোশ্চেন, অর্থাৎ এক কথায় প্রকাশ, একদম খোলাখুলি, যেমন বললাম না যে আমার দেশের নাম কি ভারতবর্ষ, এক কথায়। বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত, অর্থাৎ কি এখানে বুদ্ধিমত্তা থাকবে। এমসিকিউ সমাধান করতে, এটা প্রশ্ন পড়তে পারে যে এমসিকিউ, একটা শিশু এমসিকিউ সমাধান করছে, সেক্ষেত্রে শিশুর কোন দিকের চিন্তন দক্ষতা রয়েছে, কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভারজেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট ডাইভারজেন্ট থিঙ্কিং, নাকি নান অফ দ্য অ্যাবভ। অর্থাৎ এক্ষেত্রে কী হবে, কনভার্জেন্ট থিঙ্কিং অর্থাৎ অভিসারী চিন্তন, এবং সীমিত সমাধান, অর্থাৎ যে কোনো বিষয়ের সমাধান করবে সীমিতভাবে, সে একদম বিস্তৃতভাবে করতে পারবে। আচ্ছা, তাহলে তোমাদের একটা প্রশ্ন থাকলো হোমওয়ার্ক, যে একটা সৃজনশীল শিশু তার ডাইভারজেন্ট থিঙ্কিংটা বেশি থাকে নাকি কনভার্জেন্ট থিঙ্কিংটা, কোনটা বেশি থাকে, এটা তোমরা বলবে। দেখো কী বলছে, দেওয়া রয়েছে, দেখো মনে হচ্ছে যে ভিন্ন চিন্তাধারার প্রত্যেক ব্যক্তি সৃজনশীল হবে না, কিন্তু প্রত্যেক সৃজনশীল মানুষের অবশ্যই ভিন্ন চিন্তাধারা বা চিন্তাভাবনা থাকবে। এই টার্মটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা। এবার হচ্ছে প্রতিভাবান শিশু অর্থাৎ গিফটেড চিলড্রেন, কি না, ইহা তিন প্রকার। কি কি, বুদ্ধিগতভাবে উজ্জ্বল অর্থাৎ যাদের আইকিউ 40-এর বেশি, যেমন আইনস্টাইন বলতে পারে। প্রতিভাবান কি, সচিন টেন্ডুলকার, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কী রয়েছে, 3 নম্বর রয়েছে সৃজনশীল, যেমন কি এম.এফ. হুসেন। কে কে জানো এম.এফ. হুসেনকে, তোমরা বলবে তিনি কি সৃজনশীল ব্যক্তি ছিলেন। তাহলে প্রতিভাবান শিশুদের তাদের আগ্রহ অনুযায়ী চ্যালেঞ্জিং কাজ এবং বিষয়বস্তু সমৃদ্ধ পাঠ্যক্রম প্রয়োজন। অর্থাৎ বৌদ্ধিকভাবে উজ্জ্বল শিশুদের হটস বলতে কি হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, অর্থাৎ যে একদম মানে থিঙ্কিং লেভেলটা, তার চিন্তা লেভেলটা খুবই উঁচু পর্যায়ের, সেই মতো তাকে বিষয়বস্তুর প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে যেসব শিশু গিফটেড বা সৃজনশীল বা যারা প্রতিভাবান শিশু, তাদের ক্ষেত্রে কী দেওয়া উচিত না, তাদের চ্যালেঞ্জিং কাজ দেওয়া উচিত। চ্যালেঞ্জিং বলতে এমন নয় যে কোনো পাহাড় থেকে তাকে ঝাঁপ দিতে বলা। চ্যালেঞ্জিং কাজ বলতে বোঝায় তাকে একটা 5 বছরের শিশুকে যদি একটা 7 বছরের কোনো বড় ধরনের কাজ দেওয়া হয়, অর্থাৎ তার বয়সের থেকে উঁচু, সে ধরনের তাকে কাজের প্রতি তাকে আগ্রহী বাড়িয়ে তুলতে হবে। সেক্ষেত্রে তার কি বৌদ্ধিক বিকাশটা বৃদ্ধি পাবে, এবং সাথে সাথে সে সৃজনশীল করার ক্ষমতাটাও তার অনেকটা এগিয়ে যাবে।
নেক্সট দেখো থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। আমি অনেকগুলো থিওরি পড়ানোর কথা ছিল, কিন্তু আমি দেখলাম বাকিগুলো এই ভিডিওর মধ্যে করাটা বা এই এতটা পিপিটি তৈরি করা অসম্ভব হয়ে যাচ্ছিলো, তা আমি একটা দিয়েছি এবং বাকিগুলো আশা করছি আজকে কি কালকের মধ্যে আমি আপলোড করে দেবো। দেখো থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স কী রয়েছে, বহুবুদ্ধির সিদ্ধান্ত। বলছে একাধিক বুদ্ধিমত্তা বহুমাত্রিক বুদ্ধিমত্তা বা বুদ্ধিতত্ত্ব নামে পরিচিত। হার্ডওয়ার্ড গার্নার একাধিক বুদ্ধিমত্তার তত্ত্ব দিয়েছেন। প্রশ্ন পড়ে যে একাধিক বুদ্ধিমত্তার তত্ত্ব বা বহুবুদ্ধির সিদ্ধান্ত কে দিয়েছেন? হার্ডওয়ার্ড গার্নার। ইহা 8 প্রকার। এই বুদ্ধিমত্তাগুলি প্রতিটি একে অপর থেকে কি স্বাধীন, অর্থাৎ তারা একে অপর থেকে আলাদা। অর্থাৎ কি বলেছে এখানে দেখো, যে বুদ্ধির ক্ষেত্রে বহুবুদ্ধি যারা বুদ্ধিমত্তা রয়েছে একক সত্তা নয়, অর্থাৎ অনেক ধরনের বুদ্ধিমত্তা আছে বা বুদ্ধি রয়েছে, এটি একক ক্ষমতা নয়। সুতরাং শিক্ষক একাধিক উপায়ে শিক্ষা দিতে পারেন, অর্থাৎ শেখার অনেক উপায় হতে পারে। ভাষাগত দেখো 1 নম্বর রয়েছে কি ভাষাগত বুদ্ধিমত্তা বা ভাষাগত বুদ্ধি। বলছে ভাষা উৎপাদন এবং ব্যবহারের দক্ষতা থাকা যায়। এই ক্ষেত্রে কী দেখা যায় এদের মধ্যে? পড়াশোনা, কথা বলা, লেখা, বিতর্ক, আলোচনা ইত্যাদি এদের সাথে যুক্ত। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এরা কি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স যাকে বলা হয়। 2 নম্বর তর্ক সম্পর্কিত। এখানে কি তাদের মধ্যে কি থাকবে? যাদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা থাকবে, সমস্যা সমাধান দক্ষতা থাকবে। এই ধরনের বুদ্ধিমত্তার অধিকারী ব্যক্তিরা যৌক্তিক এবং সমালোচনামূলক চিন্তা করতে পারে। যেমন অ্যালবার্ট আইনস্টাইন, এপিজে আব্দুল কালাম, এরা কি এরা তর্ক বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত। নেক্সট কী রয়েছে দেখো, স্থানিক বুদ্ধি। অর্থাৎ স্থানিক বুদ্ধি মানে চাক্ষুষভাবে যেগুলো দেখি, ওদের চাক্ষুষ চিত্র নিদর্শন গঠনের দক্ষতা। যেমন নাবিক, ভাস্কর, চিত্রকর, স্থপতি, ইন্টেরিয়ার ডেকোরেটর, কার্টোগ্রাফার, পাইলট, এগুলো কি এরা তারা চোখে দেখার পরে সেই বুদ্ধিমত্তাটা তারা কাজে লাগায়। নেক্সট রয়েছে বাদ্যযন্ত্র বুদ্ধিমত্তা, অর্থাৎ কি ইনস্ট্রুমেন্টাল যাকে বলা হয়। বাদ্যযন্ত্রের তাল নিদর্শনগুলির প্রতি সংবেদনশীলতা। যেমন আর রহমান, সোনু নিগম, লতা মঙ্গেশকর, এনারা কি এনারা বাদ্যযন্ত্র বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত। অর্থাৎ মানুষের বুদ্ধি কত দিক থেকে রয়েছে সেটা এখানে উল্লেখ করার বিষয়। নেক্সট রয়েছে 5 নম্বর শারীরিক কাইনেথেটিক্স, মানে কি কানেস্থেটিক কি শারীরিক কানেস্থেটিক, যেটা নমনীয় এবং সৃজনশীলভাবে শরীরের পুরো বা অংশ ব্যবহার করা। অর্থাৎ যেমন ক্রীড়াবিদ, তারা কি শরীরটাকে কাজে লাগায়। নৃত্যশিল্পী, অভিনেতা, ক্রীড়াবিদ রয়েছে, জিমনাস্ট, এগুলো কি এরা তার শরীরের দিক থেকে তারা কি কাজে লাগাচ্ছে সেটা। এবারে অন্তর্ব্যক্তিক বুদ্ধিমত্তা আর একটা আন্তঃব্যক্তি। অন্তর্ব্যক্তি কি অন্যের আচরণের সূক্ষ্ম দিকগুলির প্রতি সংবেদনশীলতা প্রকাশ পায়, অর্থাৎ অন্যের আচরণ এবং অনুভূতি বোঝা। যেমন মনোবিজ্ঞানী, পরামর্শদাতা, রাজনীতিবিদ, সমাজকর্মী এবং ধর্মীয় নেতাদের উচ্চ আন্ত আন্তঃব্যক্তি বুদ্ধিমত্তা থাকতে পারে। এবারে আন্তঃব্যক্তি বুদ্ধিমত্তা না নিজের অনুভূতি, উদ্দেশ্য, মানুষের অস্তিত্ব, জীবনের অর্থ, ইচ্ছা সম্পর্কে সচেতনতা পায় এখানে। এই ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের তাদের পরিচয়, মানুষের অস্তিত্ব এবং জীবনের অর্থ সম্পর্কে সূক্ষ্ম সংবেদনশীলতা রয়েছে। যেমন সন্দীপ মহেশ্বরী, অ্যারিস্টটল, সদ্গুরু, দার্শনিক, বুদ্ধ, এগুলো রয়েছে কে? এগুলো হচ্ছে আন্তঃব্যক্তি। নেক্সট কী রয়েছে না প্রকৃতিবাদী, অর্থাৎ প্রাকৃতিক বুদ্ধিমত্তা। না প্রাকৃতিক বুদ্ধিমত্তা কি না প্রাকৃতিক বিশ্বের বৈশিষ্ট্য সংবেদনশীলতা, অর্থাৎ শিকারী, কৃষক, পর্যটক, উদ্ভিদবিদ, প্রাণীবিদ, পাখি পর্যবেক্ষকদের কি প্রাকৃতিক বুদ্ধিমত্তা রয়েছে, তাই তারা এসব দিকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে কিছু প্রশ্নের আকারে দেখো আমরা আলোচনা করব, যেটা আগেও আমরা ক্লাসে করেছিলাম, যে শিশুর প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বটি কে দেন? না জিন পিয়াজে। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? সুইজারল্যান্ডের বাসিন্দা। খেয়াল রাখবেন। শিশুর প্রজ্ঞামূলক বিকাশের সূচনা হয় কিসের মধ্যে দিয়ে? না স্পর্শ, দর্শন, স্বাদ ইত্যাদি প্রতিক্রিয়ার দ্বারা। মনোবিদ পিয়াজে কোন দেশের লোক ছিলেন? না তিনি সুইজারল্যান্ডের লোক ছিলেন বা অধিবাসী ছিলেন। এবারে নেক্সট রয়েছে দেখো জেনেরিক অ্যাপোস্টোমোলজিস্ট কাদের বলা হয়? না যারা ব্যক্তির জীবন বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক নিয়ে আলোচনা করেন তাদের জেনেরিক অ্যাপোস্টোমোলজিস্ট বলা হয়। প্রশ্ন পড়তে পারে যে যেসব ব্যক্তি বা যেসব মনোবিদ ব্যক্তির জীবন বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক নিয়ে আলোচনা করেন তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? না জেনেরিক অ্যাপোস্টোমোলজিস্ট বলা হয়। একটা গুরুত্বপূর্ণ টার্ম সেটা হচ্ছে স্কিমা। স্কিমা শব্দটির ধারণার উদ্ভাবক কে? না মনোবিজ্ঞানী আর্ট বার্টলেট। কত সালে দিয়েছিলেন ধারণাটা? 1932 সালে। আমরা সকলে যারা ডিএলএডের বই পড়েছি তারা জানি যে স্কিমা জিনিসটা কী। দেখো কী বলছে স্কিমা কী। স্কিমা কী হতে পারে? না স্কিমা হলো
কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। অর্থাৎ পরবর্তী মুহূর্তে শিশু যখন নতুন তথ্য আয়ত্ত করে তখন তার স্কিমা কী হয়? সম্প্রসারিত হয়। অর্থাৎ একটা শিশু যখন সে কোনো একটা জিনিস বা বিষয়কে দেখলো, তার মধ্যে যে স্কিমাটা থাকলো সে যত বড় হতে থাকে এবং সেই যদি কিছু ভ্রান্ত ধারণা থাকে সেই বিষয় বা বস্তু সম্পর্কে, এবং সেটার যদি পরিপূর্ণ যদি সে সঠিক ধারণাটা সে গঠন করতে থাকে, তাহলে সেক্ষেত্রে তার স্কিমার কী হবে? স্কিমার সম্প্রসারিত হবে। এটা হচ্ছে স্কিমা। ধারণা কে দিয়েছেন? আর্ট বাটলেট। কত সালে? 1932 সালে। এবারে কিছুগুলো টার্ম রয়েছে, সাইকোলজিক্যাল টার্ম, যেগুলো থেকে প্রশ্ন এসেছে, আসবে, এবং পরবর্তী এই 2023-এর পরীক্ষাতেও আসবে, একদম গ্যারেন্টি, 100% শিওর। এবং পরবর্তী যদি টেট হয় তো সারা জীবন যতদিন টেট হবে এই টার্মগুলো আসবে। সেটা হচ্ছে আত্মীকরণ, 1 নম্বর। অ্যাসিমিলেশন কী জিনিস? না, আত্মীকরণ হলো কোনো স্কিমার বা প্রোগ্রামমূলক সংগঠনের মধ্যে নতুন তথ্য, চিন্তা ধারণা বা ভাবের সংযোজন, যার ফলে কী হয়? স্কিমার পরিবর্তন তথা সম্প্রসারিত হয়। অর্থাৎ কী হয় এখানে? কি না, তার চিন্তাধারা এবং ভাবের কি সংযোজন ঘটবে, এবং স্কিমা কি পরিবর্তিত তথা সম্প্রসারিত, পরিবর্তন এবং সম্প্রসারিত হয়, যেটা আমি আগেও আলোচনা করলাম। এবার রয়েছে নেক্সট, সহযোজন বা অ্যাকোমোডেশন কী জিনিস? না, সহযোজন হলো নতুন চিন্তা, তথ্য, বিষয় ইত্যাদি প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার সাথে যুক্ত করা। অর্থাৎ কিছু যদি তার ভ্রান্ত ধারণা থাকে, সেটা কি সে পরিবর্তন করতে পারে এবং তাকে নতুনভাবে সেই বিষয়কে যুক্ত করতে পারে এখানে। এবার দেখো কী রয়েছে, বলছে জিন পেঁয়াজের মধ্যে শিশুর বিকাশে কয়টি স্তর বা কয়টি পর্যায় এবং কী কী? তাহলে কয়টি রয়েছে আমরা সকলে জানি? 4টি। কী কী? সংবেদন চালকমূলক স্তর, যেটা জন্ম থেকে 2 বছর। প্রাক সক্রিয় স্তর, যেটা 2 থেকে 7 বছর। মূর্ত সক্রিয় স্তর, যেটা 7 থেকে 11 বছর। এবং যৌক্তিক সক্রিয় স্তর, যেটা 11 থেকে 15 বা 18 বছর। এবার বলছি সংবেদন চালকমূলক স্তরের বৈশিষ্ট্য কী? এই বৈশিষ্ট্য থেকেই প্রশ্ন আসবে। দেখো কী বলছে প্রথমে, যে এই স্তরে শিশু কি দেহ সঞ্চালন এবং ইন্দ্রিয়ের মাধ্যমে শেখে, অর্থাৎ সেন্সিটিভ পিরিয়ড। আমরা আগেই জানলাম কি বা শৈশবকালে যে সেন্সিটিভ পিরিয়ড, যার ফলে কি এখানে, যার ফলে জ্ঞানের বিকাশ এখানে ঘটে খুব দ্রুত। এছাড়া আত্মকেন্দ্রিকতা, বস্তুর স্থায়িত্ব, প্রতিবর্তক ক্রিয়া, এইসব বিষয়গুলো তার মধ্যে দেখা যায়। এখানেও দেখো টার্ম রয়েছে দু একটা। একটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা, অর্থাৎ ইগোসেন্ট্রিজম। কী জিনিস? না, আত্মকেন্দ্রিকতা বলতে বোঝায় যেখানে শিশু কি নিজের জগতে বাস করে এবং নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকে। একটা শিশু যখন সে জন্ম গ্রহণ করলো এবং তারপরে যখন তার বয়স 4 থেকে 5 মাস কি 6 মাস কি 7 মাস এইভাবে যখন বাড়তে থাকে, সে একটা 0 থেকে 2 বছর, অর্থাৎ এখানে 2 বছর পর্যন্ত কি শিশুটি কী করে? সে নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। অর্থাৎ সে পরিবারের যে বাকি কারোর সাথে কি বন্ধু বান্ধব, এই জিনিসটা তার মধ্যে থাকে না। সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সে নিজে খেলছে, এইসব কাজগুলো তার মধ্যে দেখা যায়। এটা সংবেদন চালকমূলক স্তরে দেখা যায় এই বৈশিষ্ট্যটা। এবার রয়েছে প্রাক সক্রিয় স্তর, যেটা কত কত প্রথমে 0 থেকে 2, তাহলে এটা কত হবে? এটা 2 থেকে 7 বছর বয়স, অর্থাৎ 2 থেকে এখানে কত, 2 থেকে 7। না, এই স্তরে শিশু কি কোনো বস্তুর সঙ্গে তুলনা করতে পারে, সাদৃশ্য বৈসাদৃশ্য করতে পারে, পরিমাপ করতে পারে, সরিয়ে নেওয়া, রূপক অভিনয়, এটা পড়েছিল রূপক অভিনয়, মানসিক প্রতিকল্প, এই বিষয়গুলো তার মধ্যে বৈশিষ্ট্য দেখা যায়। এছাড়া এখানে শিশু কি সংকেত ব্যবহার করতে পারে, যেমন ভাষা। এই স্তরে আবার 4টি মূল বৈশিষ্ট্য দেখা যায়। কী কী? বাস্তববাদ, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা এবং অবযুক্তিপূর্ণ বিচার। তাহলে কি দেখো বিষয়টা আলোচনা করা যাক, যে প্রাক সক্রিয় স্তর কী হয়, যেটা 2 থেকে 7 বছরে। এখানে শিশু কি রূপক অভিনয় করে, কারো মতো হতে চেষ্টা করে, মানসিক প্রতিকল্প, এছাড়া কি করে ভাষার ব্যবহার করে, এবং কি বাস্তববাদ, অর্থাৎ যে কিছু বাস্তববাদ নিয়ে যে সব কিছু কি বাস্তবে রয়েছে, সর্বপ্রাণবাদ, সবের মধ্যে প্রাণ রয়েছে, কৃত্রিমতা এবং অবযুক্তিপূর্ণ বিচার, অর্থাৎ তার বিচারের মধ্যে কোনো যুক্তিপূর্ণ, তার মধ্যে তর্কসঙ্গত থাকে না। এটা যে প্রাক সক্রিয় স্তরের বৈশিষ্ট্য। এবারে সক্রিয়তামূলক বা মূর্ত সক্রিয় স্তরের বৈশিষ্ট্য কী? না, এক্ষেত্রে কী দেখা যায়? না, সংরক্ষণ, সমতা বা অভেদের যুক্তি, বিপরীতমুখী চিন্তা, ক্রমপর্যায়, শ্রেণীকরণ, সংখ্যা ধারণা, এইসবগুলো এই স্তরে কি এই স্তরে দেখা যায় এই বিষয়গুলো। এবার কি বলছে, যে পেঁয়াজের কোন স্তরে শিশু যুক্তি দিয়ে চিন্তা করতে পারে? সেটা অবশ্যই যৌক্তিক সক্রিয় স্তর। এর বয়সসীমা কত? এর বয়সসীমা 11 থেকে 15 বা 18 বছর।
নেক্সট দেখো কোয়েলবার্গের নৈতিক বিকাশ। কোয়েলবার্গের নৈতিক বিকাশ কী রয়েছে না, কোয়েলবার্গ তার যে নৈতিক বিকাশ তত্ত্বটি দেন তা সম্পূর্ণ পুরুষ পুরুষ ব্যক্তির জীবনের উপর প্রতিষ্ঠিত, তাই তার তত্ত্ব জেন্ডার বেসড থিওরি নামেও পরিচিত। তাহলে প্রথমে একটা প্রশ্ন পড়ে যে নৈতিক বিকাশ তত্ত্বটি কার, সেটা হচ্ছে কোয়েলবার্গ। এবার দেখো নৈতিক বিকাশ বলতে কি বোঝায় না, নৈতিক বিকাশ বলতে বোঝায় কি না মানুষের জীবনে সঠিক ভুলের ধারণার বিকাশ, অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল সেটা সম্পর্কে যে ধারণা গঠন, সেটা হচ্ছে নৈতিক বিকাশ। কোয়েলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি জিন পিয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ এটাও মানসিক বিকাশ বা জ্ঞানমূলক বিকাশের সাথে সম্পর্কিত। এখানে কোয়েলবার্গ বলেন যে ব্যক্তির জীবনে নৈতিক বিকাশ তিনটি স্তর, এবং এই তিনটি স্তরের প্রত্যেকটি দুটি করে পর্যায়, অর্থাৎ মোট 6টি পর্যায়ের উপর ভিত্তি করেই ব্যক্তির নৈতিক বিকাশটা গড়ে ওঠে। কী কী রয়েছে দেখো এক এক করে আলোচনা করছি। বলছে নৈতিক বিকাশের স্তর ও পর্যায়। প্রথমে কী রয়েছে প্রাক প্রথাগত স্তর, যার সময়সীমা কত 4 থেকে 10 বছর। ইহার আবার দুটি পর্যায়, কি একটা শাস্তি এবং পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মকেন্দ্রিকতা নিয়ন্ত্রিত। তাহলে শাস্তি এবং পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত কী জিনিস জানা যাক না, এখানে শিশু শাস্তি এড়ানোর জন্য নানান রকমের আচরণ করে থাকে, এবং কি করে বড়দের কাছে ভালো হবে বা পুরস্কৃত হবে তা করার সে এখানে চেষ্টা করে। অর্থাৎ একটা শিশু যখন দেখবে 4-5 বছর থাকে তখন সে কি করে যে কোনো কিছু হয়তো বাবা কি মা কি পরিবারের বড়রা কেউ বকবে, তাহলে না বকাঝকা করে তার জন্য আমি কোনো একটা ভালো কাজ করব, বা তারা কোনটা দেখলে ভালো হবে সেই কাজটা করার চেষ্টা করি এখানে, ঠিক তো। 2 নম্বরে আত্মকেন্দ্রিকতার দ্বারা নিয়ন্ত্রিত কি না, শিশু এখানে কেবলমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্যই নিয়ম মেনে চলে, অর্থাৎ নিজের যে স্বার্থ রক্ষা সেটা সম্পর্কেই সে সম্পর্কে সচেতন হয় এখানে। এবার 2 নম্বর হচ্ছে প্রথাগত স্তর, যেটা 10 থেকে 13 বছর। ইহার আবার কী রয়েছে দুটি পর্যায় রয়েছে। কী কী দুটি পর্যায়, একটা অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত এবং আইনের দ্বারা নিয়ন্ত্রিত। অন্যদের অনুমোদন দ্বারা কি না, এই পর্যায়ে শিশু অপরের সমর্থন আকাঙ্ক্ষা করে, যেমন ভালো ছেলে ভালো মেয়ে এই টার্মটা পড়েছে, যে কোয়েলবার্গের কোন স্তরে বা কোন পর্যায়ে শিশু গুড বয় বা গুড গার্ল, ব্যাড বয় ব্যাড গার্ল এই বিষয়গুলো শুনতে চায়, সেটা হচ্ছে দ্বিতীয় স্তর, যেটা কি কি পড়লাম দ্বিতীয় স্তরটার নাম কি না, দ্বিতীয় স্তরটার নাম হচ্ছে সেটা হচ্ছে কি প্রথাগত স্তর। অর্থাৎ প্রথাগত স্তরে শিশু কী করে গুড বয় ব্যাড বয় এটা শুনতে চায়, এবং প্রথাগত স্তরে কোনটা সেটা হচ্ছে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত। 2 নম্বর কি আইন দ্বারা নিয়ন্ত্রিত, এখানে শিশু কি আইন সমাজ ধর্ম নৈতিক আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, অর্থাৎ আইনের অনুসারে সে কাজ করার চেষ্টা করে। নেক্সট রয়েছে উত্তর প্রথাগত স্তর, অর্থাৎ 13 বছরের ঊর্ধ্বে। ইহার আবার কটি দিক না দুটি দিক বা পর্যায়, একটা রয়েছে যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত এবং অন্যটি হচ্ছে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত। যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত কী জিনিস না, নৈতিক বিকাশের এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হলো নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি যুক্তির আশ্রয় নেয়, আইন তার আচরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এখানে ব্যক্তি কি যুক্তি দিয়ে চিন্তা করতে পারে, সমাজে কোনটা ভালো হবে কোনটা মন্দ কোনটা খারাপ সেই দিকগুলো সে এখানে সে চিন্তা করতে পারে, বিচার করতে পারে। নেক্সট রয়েছে বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত, না এই পর্যায়ে নৈতিক আচরণের ক্ষেত্রে ব্যক্তির কি বিবেক খুব সক্রিয়, সকলের যাতে কল্যাণ হয় সেই মতো আচরণ করে থাকে এই পর্যায়ে। অর্থাৎ এই পর্যায়ে পৌঁছানো খুবই কঠিন, এখানে জনগণের ভালো মানুষের ভালো সকলের কল্যাণের জন্য এটা করে থাকে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনারা এই পর্যায়ে পৌঁছেছিলেন। এবার নেক্সট এবং আজকের আমার মনে হচ্ছে এটাই শেষ টপিক, সেটা হচ্ছে ভাইগটস্কির সোশিও কালচার থিওরি, অর্থাৎ সামাজিক বিকাশ তত্ত্ব, যেটা কে দিয়েছিল লেভ ভাইগটস্কি। লেভ ভাইগটস্কি কী বলেছে, একজন রাশিয়ান মনোবিদ ছিলেন, ইনি একজন সামাজিক নির্মিতিবাদী অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম রূপে পরিচিত। প্রশ্ন পড়ে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরির উদ্ভাবক কে বা সোশ্যাল কালচারাল থিওরির উদ্ভাবক কে, লেভ ভাইগটস্কি, পিয়াজে, স্কিনার, না এদের মধ্যে কেউ নয়, তো কী হবে লেভ ভাইগটস্কি। এনাকে সামাজিক সৃজনাত্মকবাদের জনক বলা হয়, এটাও প্রশ্নটা পড়ে। এখানে তিনি বলেন যে কি বলুন না, শিশু সৃজন দ্বারা জ্ঞান নির্মাণ করে, তার মতে শিশু বিকাশ সমাজের মধ্যে হয়ে থাকে। ভাইগৎস্কির মতে শিক্ষার্থীর বিকাশ বা শিশুর বিকাশ সমাজ সমবয়সী প্রাপ্তবয়স্কদের সাথে মিথস্ক্রিয়ার দ্বারা হয়ে থাকে, অর্থাৎ সমাজের সাথে মিলেমিশে তার বিকাশ ঘটে। এখানে তিনি মিথস্ক্রিয়ার জন্য দুটি শব্দ ব্যবহার করেছেন, একটা কি ইন্টার সাইকোলজি
একটা হচ্ছে ইন্ট্রা সাইকোলজি। ইন্টার এবং ইন্ট্রা এই দুটি টার্ম মনে রাখবে। ইন্টার সাইকোলজি কি না, যেখানে শিশু অন্যের সাথে মিথস্ক্রিয়া করে এবং তার ভাষার বিকাশ ঘটায়। এবং ইন্ট্রা সাইকোলজি কী জিনিস না, এখানে শিশু নিজের মধ্যেই কিছু মিথস্ক্রিয়া দ্বারা ভাষার বিকাশ ঘটায়। অর্থাৎ একটা নিজে নিজে এবং একটা অপরের সাথে কিছু করে এটা করার চেষ্টা করে। এবার দেখো লেভ ভাইগৎস্কি কী বলেছে না, লেভ ভাইগৎস্কি শিশুর জ্ঞান নির্মাণের প্রধান 3টি উপাদান কথা বলেছেন। কি বলেছেন না, প্রধান 3টি উপাদান হলো কি, সামাজিক মিথস্ক্রিয়া, ভাষা এবং সংস্কৃতি। এই 3টি উপাদানেই তিনি বিকাশের টুলস হিসেবে ব্যবহার করেছেন। কি বলছে দেখো, কিছু কিছু উন্নয়ন উপাদানগুলো কি, জেডপিটি, এমকেও এবং স্ক্যাফোল্ডিং। জেডপিটি কি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ভাইগৎস্কির মতে মানসিক প্রক্রিয়া বিকাশে অন্তত দুটি স্তর দেখা যায়। প্রথমত প্রকৃত বিকাশের স্তর, যেটা বলো কি দ্য অ্যাকচুয়াল লেভেল অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা শিশু তার নিজের কতটা বিকাশ হয়েছে সেটা। একটা সম্ভাবনা, অর্থাৎ তাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে, অর্থাৎ সম্ভাবনা স্তর বলতে কি দ্য পটেনশিয়াল লেভেল। প্রথম স্তরটা কি না, প্রকৃত বিকাশের স্তর, যেখানে শিশু নিজে নিজে অর্থাৎ স্বচেষ্টায় সমস্যার কিছু কি সমাধান করে থাকে। এবং দ্বিতীয় স্তর কি না, দ্বিতীয় স্তর কি দেখা যায় না, দ্বিতীয় স্তরের সম্ভাবনা স্তর কি না, এখানে শিশু শিক্ষকের সহায়তায় বা অপেক্ষাকৃত অধিক জ্ঞানসম্পন্ন সমৃদ্ধ সহপাঠীর সহযোগিতায় শিখতে পারে। আর এই যে দুটো দূরত্ব সেটাকেই বলা হয় জেডপিডি। অর্থাৎ একটা শিশু তার অ্যাকচুয়াল লেভেল এবং পোটেনশিয়াল লেভেল, অর্থাৎ একটা শিশু যে তার জ্ঞান নির্মাণ করছে এবং শিখছে কোনো কিছু, সে নিজের থেকে যেটা শিখছে এবং কারোর দ্বারা যদি যেটা শিখছে, সেই দুটোর মধ্যে যে ডিফারেন্স, অর্থাৎ নিজের দ্বারা শেখার পর যে অন্যের দ্বারা শেখার চেষ্টা করছে, সেই দুটোর পার্থক্য সেটা হচ্ছে জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এরপরে হচ্ছে এমকেও, অর্থাৎ মোর নলেজেবল আদার্স। এখানে কোনো ব্যক্তি যিনি কোনো একটা বিষয়ে খুবই দক্ষ সেটাই হচ্ছে মোর নলেজেবল আদার্স। এবং স্ক্যাফোল্ডিং, অস্থায়ীভাবে যদি কোনো বিষয়ে সাহায্য করে, অর্থাৎ অস্থায়ীভাবে, যেমন কোনো বিষয়ে কাউকে হিন্ট দেওয়া, অর্থাৎ তাকে অস্থায়ীভাবে কিছু সাহায্য করা হচ্ছে, তো সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। তো ভিডিওটা যাই হোক অনেক বড় হয়ে গেছে। সকলকে যদি ভিডিওটি যারা যারা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে, যেহেতু সামনে পরীক্ষা, ভালো করে মন দিয়ে পড়বে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আরও ভিডিওগুলো দেখার জন্য। এবং প্লেলিস্টে তোমরা ভিজিট করো, টেটের যে সমস্ত আমি সিটের প্রিভিয়াসের কয়েক ক্লাস করিয়েছি এবং যে ক্লাসগুলো সিডিপি সম্পর্কে করেছি, সেগুলো যদি তোমরা করে থাকো তাহলে অবশ্যই সাইকোলজি এবং প্যাডাগজি পার্টটা তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। এবং প্যাডাগজি পার্টটা যদি তোমরা একটু ভালো করে করো তাহলে 90 মার্ক তোলাটা কোনো রকমে অসম্ভব নয়। একটু ট্রিকি কোয়েশ্চেন থাকে যেটা হয়তো অনেকেরই হয় না, তো এগুলো চেষ্টা করবে। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটি করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।